আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মানের আজকে আমাদের দ্বিতীয় লেকচার। আজকের লেকচারে আমরা ল্যাগ্রেঞ্জের পদ্ধতিতে কিভাবে ফাংশনের চরম মান নির্ণয় করা যায় তা শিখব। গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয়ের জন্য অনির্ণয় গুণিতকের ল্যাগ্রেঞ্জ পদ্ধতি বর্ণনা করো। আমরা প্রথমে পদ্ধতিটি দেখে নিই। আমরা ধরে নেব ইউ ইকুয়াল টু ফাই অফ x1 x2 ডট ডট xn হলো x1 x2 ডট ডট xn চলকের একটি ফাংশন। মনে করি x1 x2 xn চলকসমূহ m সংখ্যক সমীকরণে সম্পর্কযুক্ত। এই n সংখ্যক চলক m সংখ্যক সমীকরণের সাথে সম্পর্কযুক্ত। আমরা যেখানে ধরে নিব n গ্রেটার দেন m। সমীকরণগুলো f1 f2 ডট ডট fm আকারে আমরা লিখলাম। যেহেতু চলক সংখ্যা n এবং সমীকরণ সংখ্যা m, অতএব আমরা বলতে পারবো n মাইনাস m সংখ্যক আমাদের স্বাধীন চলক বিদ্যমান আছে। আমরা 1 নং এবং m সংখ্যক সমীকরণে সম্পূর্ণ অন্তরকের উপপাদ্য প্রয়োগ করে কাজ করব। d ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল x1 dx1। তোমরা সম্পূর্ণ অন্তরক পড়ে এসছো, তাহলে সেই উপপাদ্য অনুযায়ী আমরা কাজ করব। ডি ইউ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল x1 ইন্টু dx1 ডেল ইউ বাই ডেল x2 dx2 প্লাস ডট ডট দিয়ে ডেল ইউ বাই ডেল xn ইন্টু dxn। অনুরূপভাবে df1 ইকুয়াল টু আমরা বের করব df2 বের করব dfm বের করব। আমরা 2 নম্বর সমীকরণগুলোকে পর্যায়ক্রমে 1 ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট ল্যামডা দ্বারা গুণ করে যোগ করব। তাহলে দেখো dx1 এর সহগগুলা অর্থাৎ প্রত্যেকটা সমীকরণের প্রথম পদ, তাহলে dx1 এর সহগগুলো আসে ডেল ইউ বাই ডেল x1 প্লাস, যেহেতু আমরা ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট ল্যামডা এভাবে গুণ করেছি, গুণ করার পর আমরা যোগ করব। অতএব আমরা বাকিগুলো পাবো ল্যামডা 1 ডেল f1 বাই ডেল x1 প্লাস ল্যামডা 2 ডেল f2 বাই ডেল x1 প্লাস ডট ডট ল্যামডা m ডেল fm বাই ডেল x1 ইন্টু dx1। প্লাস দিয়ে আমরা সকল দ্বিতীয় পদ নিয়ে কাজ করব। তাহলে যেহেতু প্রথম সমীকরণ 1 দ্বারা গুণ, তাহলে অনুরূপভাবে পেয়ে যাব ডেল ইউ বাই ডেল x2 প্লাস দ্বিতীয় সমীকরণকে ল্যামডা 1 দ্বারা গুণ করার পরে আমরা পেয়ে যাব ল্যামডা 1 ডেল f1 বাই ডেল x2 প্লাস তৃতীয় সমীকরণ থেকে ল্যামডা 2 দ্বারা গুণ করে যোগ করে পাবো ল্যামডা 2 ডেল f2 বাই ডেল x2 প্লাস ডট ডট সর্বশেষ সমীকরণ থেকে ল্যামডা m ডেল fm বাই ডেল x2 ইন্টু dx2 প্লাস ডট ডট দিয়ে আমরা সর্বশেষ পদটা পাবো। আমরা এখানে ধরে নেব dx1 এর সহগকে phi1, dx2 এর সহগকে phi2, dxn এর সহগকে pn দ্বারা আমরা ধরে নিব। তাহলে আমরা লিখে দেব যেখানে phi r ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল xr প্লাস ল্যামডা 1 ডেল f1 বাই ডেল xr ল্যামডা 2 ডেল f2 বাই ডেল xr প্লাস ডট ডট ল্যামডা m ডেল fm বাই ডেল xr। তাহলে যেখানে দেখো আমরা যদি r এর মান 1 বসাই, দেখো dx1 এর সহগটা চলে আসে, 2 বসালে dx2 এর সহগ চলে আসে। তাহলে আমরা এটাকে একটা সাধারণ আকারে ফিআর দিয়ে প্রকাশ করলাম। এখানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা m কে এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন phi1 phi2 ডট ডট pm, তোমরা খেয়াল করে দেখো pn না, phi1 phi2 ডট ডট pm ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ phi1 এর মানও 0 হবে, phi2 এর মানও 0 হবে, pm এর মানও 0 হয়ে যাবে। এখন phi1 phi2 ডট ডট pm এর মান আমরা 3 নঙ্গে বসিয়ে পাই। 3 নঙ্গে যখন বসাবো তাহলে pm পর্যন্ত আমাদের সকল পদ শূন্য হয়ে যাবে,
পি এম এর পরবর্তী পদগুলো থেকে পি এন পর্যন্ত পদগুলো আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারবো পি এম প্লাস ওয়ান ডিএক্স এম প্লাস ওয়ান পি এম প্লাস টু ডিএক্স এম প্লাস টু ডট ডট পি এন ডিএক্স এন ইকুয়াল টু 0, যেখানে যেহেতু n মাইনাস এম সংখ্যক অর্থাৎ এক্স এম প্লাস ওয়ান এক্স এম প্লাস টু ডট ডট এক্স এন প্রত্যেকেই স্বাধীন চলক, অতএব আমরা জানি স্বাধীন চলকের ক্ষেত্রে স্বাধীন চলক বা তার অন্তরীকরণ শূন্য না হয় তাদের সবগুলো শূন্য হবে। সে কারণে আমরা ডি এক্স এম প্লাস ওয়ান ডি এক্স এম প্লাস টু ডি এক্স এন প্রত্যেকটা সহগকে শূন্য লিখতে পারবো। অতএব আমরা পাবো পি এম প্লাস ওয়ান ইকুয়াল টু 0, পি এম প্লাস টু ইকুয়াল টু 0 ডট ডট দিয়ে পি এন ইকুয়াল টু 0। সুতরাং ইউ ইকুয়াল টু ফাই অফ এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বিদ্যমান মান নির্ণয়ের প্রয়োজনীয় সমীকরণগুলো হবে। তাহলে আমরা এফ ওয়ান ইকুয়াল টু 0 পাবো, এফ টু ইকুয়াল টু 0 পাবো, এফ এম ইকুয়াল টু 0 পাবো, এবং পি ওয়ান ইকুয়াল টু 0 পাবো, পি টু ইকুয়াল টু 0 পাবো ডট ডট পি এন ইকুয়াল টু 0 লিখতে পারবো। উপরোক্ত এন প্লাস এম সংখ্যক সমীকরণ সমাধান করে আমরা ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা এম এবং এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন এর মান নির্ণয় করব। এই মানের সাপেক্ষে ইউ এর গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয় করার পদ্ধতিকে অনির্ণয় গুণিতকে ল্যাগ্রাঞ্জ পদ্ধতি বলে। তো তোমরা থিওরির মতোই বিবরণটা পুরো ভালো করে দেখবে। যাদের বিবরণটা ক্লিয়ার থাকবে তাদের জন্য ল্যাগ্রাঞ্জ পদ্ধতির অঙ্কগুলো একেবারে সহজ মনে হবে। একেবারে অঙ্কগুলো থিওরির যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি অনুরূপভাবে অঙ্কগুলো ওই স্টেপ অনুযায়ী আমি রেডি করেছি। থিওরি যদি আমরা বিবরণটা শিখেছি, তারপরেও আমরা 3 চলক বা ততোধিক চলকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ পদ্ধতির গাণিতিক সমস্যার সমাধান করার জন্য কিছু কলা কৌশল লিখেছি। মূলত আসলে যদিও কলা কৌশল হিসেবে লেখা হয়ে থাকে, মূলত এটা যে বিবরণটা এর আগে আমরা এতক্ষণ শিখেছি সেই বিবরণটাকে একটা সংক্ষিপ্ত রূপ দেওয়া, আর কিছু না। আমরা কিভাবে চিনব এটা ল্যাগ্রাঞ্জ পদ্ধতির অঙ্ক? একটি কিংবা দুইটি শর্ত দেওয়া থাকবে। ফাংশনের গরিষ্ঠ মান কিংবা লঘিষ্ঠ মান বের করতে বলবে, অর্থাৎ যে কোনো একটি মান বা উভয়টি মান সরাসরি বলে দেবে বের করো। কাজের দ্বারা আমরা কিভাবে কাজ করব দেখো, থিওরি অনুযায়ী একেবারে স্টেপ বাই স্টেপ লিখেছি। প্রদত্ত ফাংশনকে ইউ ধরতে হবে অথবা সম্পূর্ণ অন্তরজ ডি ইউ নির্ণয় করতে হবে। প্রথমে যে প্রদত্ত ফাংশন, যে ফাংশনটির আমরা গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয় করব সেটিকে ইউ ধরব। আর যদি ইউ দেওয়া থাকে বা অন্য কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে আমাদের তো ধরার প্রয়োজন নেই। যদি ধরার প্রয়োজন হয় তাহলে ধরার পর আমরা সম্পূর্ণ অন্তরজ ডি ইউ নির্ণয় করব। অতঃপর লিখব চূড়ান্ত মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত ডি ইউ ইকুয়াল টু 0। শর্তের ফাংশনকে, অর্থাৎ আমাদের যে একটি বা দুটি শর্ত দেওয়া থাকবে সেই ফাংশন বা ফাংশনগুলোকে আমরা সম্পূর্ণ অন্তরজ নির্ণয় করব। অতঃপর আমরা দেখো একেবারে বিবরণের মতো ডি ইকুয়াল টু 0 যে সমীকরণটা থাকবে সেটাকে 1 দ্বারা গুণ করব এবং শর্তের সম্পূর্ণ অন্তরের সমীকরণগুলোকে ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট ল্যামডা n দ্বারা গুণ করে যোগ করব। অর্থাৎ আমাদের যদি শর্ত একটা থাকে তাহলে আমরা শুধু ওই যে ডি ইউর সমীকরণটাকে 1 দ্বারা এবং শর্তের সমীকরণকে ল্যামডা দ্বারা গুণ করে দিব। আর যদি শর্ত একাধিক থাকে, দুটি থাকে, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 এভাবে আমরা ধ্রুবকগুলোকে নিয়ে আসব। তাহলে আমরা মাথায় এটুকু রাখবো ডি ইকুয়াল টু 0 সমীকরণকে 1 দ্বারা আর শর্তের সমীকরণকে আমাদের প্রয়োজন অনুযায়ী ল্যামডা আনবো। একটি হলে ল্যামডা ধরলে চলবে, দুটি হলে ল্যামডা 1 ল্যামডা 2 এভাবে ধরে আমরা গুণ করব, গুণ করে যোগ করব। এরপরে কথাটা লিখবো যেহেতু এক্স ওয়াই জেড স্বাধীন চলক, অতএব ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো শূন্য না হয় তাদের সহগকে আমরা পৃথক পৃথকভাবে শূন্য লিখব। এরপরে যে পৃথকভাবে শূন্য লেখার পরে যে সমীকরণগুলো পাবো সেই সমীকরণগুলোকে সমাধান করে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করব। এক্স ওয়াই জেড এর মান আমরা ইউতে বসিয়ে নির্ণয় গরিষ্ঠ মান কিংবা লঘিষ্ঠ মান নির্ণয় করব। আমরা একটু ইউ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ফাংশনের সম্পূর্ণ অন্তরজ
যদি আমরা চতুর্থ অধ্যায়ে শিখে এসেছি। তারপরে একটু হাইলাইটস করব। ইকুয়াল টু যদি এফ অফ এক্স ওয়াই হয়, আমরা একটু আগের বিবরণও ব্যবহার করেছি, আবার এখানে একটু লিখলাম ডি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, অথবা ডিএফ ইকুয়াল টু এভাবে লিখতে পারবো। অনুরূপভাবে আমরা 3 চলকের ক্ষেত্রেও সম্পূর্ণ অন্তরজটা লিখব বা লিখতে পারবো। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ 1, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউব হলে প্রমাণ করে যে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের লঘিষ্ঠ মান 3a স্কোয়ার। তাহলে আমাদের ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর শর্ত আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউব। তাহলে দেখো আমাদের এখানে একটি শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে আমরা অঙ্কটি করব। দেখো আমাদের এখানে ল্যাগ্রেঞ্জ গুণজ উল্লেখ নেই, কিন্তু আমরা যেহেতু একটি শর্ত দেওয়া আছে, এই কারণে আমরা যদি অঙ্কটা ল্যাগ্রেঞ্জ গুণজ করি তাহলে দেখবে যে অঙ্কটা সাধারণ নিয়মের চেয়ে অনেক সহজ হবে, অনেক ছোট হবে। তাহলে যথাযথ সমাধান দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা বলছি প্রদত্ত ফাংশনকে ইউ ধরে আমরা সম্পূর্ণ অন্তরজ ডি ইউ নির্ণয় করব। তো আমাদের যেহেতু ইউ দেওয়া ছিল তাহলে ধরার প্রয়োজন হয়নি, আমরা ডি ইউটা নির্ণয় করব 2x dx, কারণ এক্স স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করলে আসবে 2x, তাহলে 2x ইন্টু ডিএক্স, ওয়াই স্কোয়ার 2y ইন্টু ডিওয়াই, আর জেড স্কোয়ার 2z ইন্টু ডিজেড হয়ে যাবে। তাহলে এরপরে দিয়ে আমাদের দেখো একেবারে কাজের ধারাটা ঠিক যেভাবে লিখেছে সেভাবে আমরা কাজ করব। চরম মান বিদ্যমান থাকার বা ফাংশন গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত ডি ইউ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়ে যাব এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকুয়াল টু 0। এরপরে আমরা শর্তের অঙ্কটা বসাবো। শর্ত এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউব, যেহেতু শর্ত এখানে গুণ আকার আছে 3টি ফাংশনে, আমরা যদি প্রথমে একটা আলাদা করে নিই তাহলে আমাদের পরে ক্যালকুলেশন সহজ হবে, এই কারণে আমরা উভয় পক্ষে লন নিব। তাহলে লন নিলে আমরা লিখতে পারবো লন এক্স ওয়াই জেড ইকুয়াল টু লন এ কিউব। তাহলে লন এক্স, তোমরা জানো গুণ থাকলে আমরা লন দিয়ে আলাদা করে ফেলতে পারি, সেগুলো যোগ হয়ে যায়। তাহলে লন এক্স প্লাস লন ওয়াই প্লাস লন জেড ইকুয়াল টু, আর পাওয়ার সামনে চলে আসবে 3 লন এ। এবার আবার আমরা এখানে সম্পূর্ণ অন্তরজ নির্ণয় করব। তাহলে আমরা লন এক্স 1/x ইন্টু ডিএক্স, লন ওয়াই 1/y ডিওয়াই প্লাস লন জেড 1/z ডিজেড, আর রাইট সাইড পুরোটাই ধ্রুবক, এই কারণে 0 হয়ে যাবে। তাহলে আমাদের প্রদত্ত ফাংশনও গেল, শর্তের অংশটা শেষ হলো। এবার আমাদের কাজের দ্বারা পরবর্তী স্টেপ ছিল প্রদত্ত ফাংশন, অর্থাৎ ডি ইকুয়াল টু 0 লিখে যে সমীকরণ পাবো তাকে 1 দ্বারা গুণ করব, আর শর্তের সমীকরণকে আমরা ল্যামডা দ্বারা গুণ করব। যেহেতু আমাদের এখানে একটা শর্ত, তাহলে ল্যামডা দ্বারা গুণ করব। আমরা 1 নং থেকে সমীকরণকে, অর্থাৎ 1 নং সমীকরণকে আমরা 1 এবং 2 নং সমীকরণকে ল্যামডা দ্বারা গুণ করে 1 নং হতে 2 নং আমরা বিয়োগ করে আমরা এখানে কাজ করব। আমরা এটা হলো আমাদের কাজের সুবিধার্থে, অর্থাৎ কখনো যোগ করব কখনো বিয়োগ করব, সেটা আমাদের সমীকরণের উপর ডিপেন্ড করবে কখন কি কাজ করব যাতে আমাদের কাজের সুবিধা হয়। তো আমরা এখানে বিয়োগ করলাম। এরপরে দেখো সেই একই কথা আমরা এটাও এরপর স্টেপ লিখে এসেছি। যেহেতু এক্স ওয়াই জেড স্বাধীন চলক, তাই ডিএক্স ডিওয়াই ডিজেড এর সহগ পৃথক পৃথকভাবে শূন্য হবে। আমরা দেখতেছি এখানে একাধিক রাশির যোগফল শূন্য। তো আমরা জানি একাধিক রাশির যোগফল যদি শূন্য হয় তার প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য হয়। তো প্রত্যেকে যখন আলাদাভাবে শূন্য হবে তখন আমরা এরকম লিখব এক্স মাইনাস ল্যামডা বাই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0। অনুরূপভাবে দ্বিতীয় অংশ তৃতীয় অংশ ইকুয়াল টু 0 লিখব। কিন্তু আমরা যেহেতু বলছি এক্স ওয়াই জেড স্বাধীন চলক, তারা ডিএক্স ডিওয়াই ডিজেড শূন্য না হয় শুধু তাদের সহগগুলোকে 0 লিখব। তো আমরা এখানে আর বিস্তারিত লিখব না, আমরা পূর্বের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এখানে শুধু ওই যে সহগগুলোকে 0 নিয়ে কাজ করব। তাহলে এক্স মাইনাস ল্যামডা বাই এক্স ইকুয়াল টু 0, এখান থেকে এক্স ইকুয়াল টু ল্যামডা বাই এক্স পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা পাবো, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ল্যামডা। অনুরূপভাবে ওয়াই ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস রুট ল্যামডা, জেড ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ল্যামডা। আমাদের কাজে ছিল, শর্তে ছিল এই আমরা সমীকরণগুলো সমাধান করে এক্স ওয়াই জেডের মান বের করব। তো আমাদের এক্স ওয়াই জেড চলে এসেছে। আমরা এক্স ওয়াই জেডের মান এভাবে আনার পরে আমাদের আবার দরকার ল্যামডার মান। তো ল্যামডার মান আমরা সবসময় এই ক্ষেত্রে একটি শর্ত হলে আমরা প্রদত্ত শর্ত সালেই ল্যামডার মানটা পেয়ে যাব।
তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মান প্রদত্ত শর্ত এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউবে বসিয়ে পাই। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব শেষ পর্যন্ত ল্যামডা ইকুয়াল টু এ স্কোয়ার। ক্যালকুলেশনটা আশা করি তোমরা সবাই বুঝবে। সুতরাং এবারে ল্যামডার মান যখন এ স্কোয়ার বসাবো, এর পুরোর অংশে এই আমরা এক্স ইকুয়াল টু আমাদের ছিল রুট ল্যামডা, তাহলে ল্যামডার জায়গায় যদি আমরা এ স্কোয়ার বসাই দিই তাহলে আমাদের স্কোয়ার রুটে কাটা যায়, আমরা পাবো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, অনুরূপ পাবো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ, জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মান শেষ পর্যন্ত পেয়ে গেলাম। এবার আমরা আমাদের কাজই হলো এক্স ওয়াই জেড এর মান প্রদত্ত ফাংশনে বসিয়ে আমরা আমাদের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয় করব। আমরা এক্স ওয়াই জেড এর মান প্রদত্ত ফাংশনে বসাবো, ফাংশনটির লঘিষ্ঠ মান এত। দেখো আমাদের এখানে আর যাচাই করতে হয় নাই আমাদের, কারণ আমরা বলছি এখানে আমাদের বলে দেব হয় গরিষ্ঠ মান অথবা লঘিষ্ঠ মান, অথবা আমরা যা পেয়ে গেলাম সেটাই আমাদের লঘিষ্ঠ মান। আমরা আরেকটি উদাহরণ দেখব। এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তবে প্রমাণ করে যে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই এর ন্যূনতম মান অর্থাৎ লঘিষ্ঠ মান 9a স্কোয়ার। তাহলে এখানে আমাদের একটি শর্ত দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের কার ন্যূনতম মান নির্ণয় করব, ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা সেটিকে আমরা প্রথমেই এক্স ধরে নেব, আর ইউ ধরে নিব। তাহলে ইকুয়াল টু ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। আমরা ডি ইউ বের করব। তা আশা করি তোমরা সম্পূর্ণ অন্তরজটা নিজেরা পারো। বের করার পর আমরা এখান থেকে ডি এক্স এর সহগগুলো একসাথে নিয়ে আসবো, ডি ওয়াই সহগগুলো একসাথে নিব, ডি জেড এর সহগ একসাথে নিব। যথারীতি আমরা আগের মতোই লিখব। চলমান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত ডি ইউ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ডি ইউ ইকুয়াল টু 0 লিখে মানটা বসিয়ে 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এরপরে আমরা প্রদত্ত শর্ত এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা দেখো এর আগের অঙ্কটাতে অর্থাৎ উদাহরণ 1-এ এক্স ওয়াই জেড যখন গুণিতক আকারে ছিল আমরা লন নিয়ে কাজ করেছি, কিন্তু এখানে যেহেতু আমাদের রাইট সাইডে রাশিমালা এক্স মধ্যখানে প্লাস আছে, অতএব এখানে আমরা লন নিয়ে আর কাজ করতে পারবো না। লন নিয়ে কাজ করতে গেলে আমাদের অঙ্ক আরও অনেক জটিল আকার ধারণ করবে। এই কারণে আমরা লন নিয়ে আর না করে আমরা সরাসরি সম্পূর্ণ অন্তরজ নির্ণয় করেছি। তাহলে দেখো এক্স ওয়াই জেড আমরা যখন প্রথমে ফাংশনটাকে এই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, এখানে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে ওয়াই জেড ধ্রুবক পড়ে থাকবে আর এক্সের অন্তরীকরণ 1 ইন্টু ডিএক্স পড়ে থাকবে। অনুরূপভাবে যখন ওয়াই সাপেক্ষে করব, জেড এবং এক্স সে দুটি ধ্রুবক এবং ওয়াই সাপেক্ষে ওয়াইয়ের আংশিক অন্তরীকরণ 1 ইন্টু ডি ওয়াই প্লাস অনুরূপভাবে এক্স ওয়াই ইন্টু ডি জেড ইকুয়াল টু রাইট সাইডে আমরা লিখে ফেলতে পারো ডিএক্স ডিওয়াই প্লাস ডিজেড। তাহলে এখান থেকে আমরা পক্ষান্তর করে ডিএক্স ডিওয়াই এবং ডিজেডের সহগগুলোকে একসাথে লিখে ফেলব। যথারীতি আগের মতোই আমরা ডি ইউ ইকুয়াল টু 0 লিখে যে সমীকরণ পাবো তাকে 1 দ্বারা গুণ করব এবং শর্তের সমীকরণকে ল্যামডা দ্বারা গুণ করে আমরা এই অঙ্কটাতে কাজ করব। তাহলে আমরা লিখলাম 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে ল্যামডা দ্বারা গুণ করে 1 নং ও 2 নং এবার আমরা যোগ করব। যোগ করে আমরা এই সমীকরণটা পাবো যথারীতি আগের মতে, যেহেতু এক্স ওয়াই জেড স্বাধীন চলক অতএব ডিএক্স ডিওয়াই ডিজেড এর সহগকে আমরা পৃথকভাবে 0 লিখব। এবারে দেখো আমাদের কাজ হলো কাজের দ্বারা অনুযায়ী এখান থেকে আমাদের সমাধান করে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তো সমাধান লেখা আছে, আমরা হয়তো পূর্বের ক্লাসগুলোতে বিভিন্ন পদ্ধতিতে সমাধান শিখে এসেছি। কোনটা কিভাবে কাজ করব সেটা তুমি সমীকরণ দেখে সিদ্ধান্ত নেবে, সেটা তোমার নিজের দায়িত্বে থাকবে। আমরা এখানে জাস্ট 3 থেকে 4 প্রথমে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দেখো 3 থেকে 4 বিয়োগ করলে জেড বাদ যাবে, তাহলে ওয়াই মাইনাস এক্স, দ্বিতীয় পদ দুটো হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স, তৃতীয় পদ দুটো থেকে আমরা ল্যামডা জেড কমন নিলে পেয়ে যাবো ওয়াই মাইনাস এক্স, আর ল্যামডা এ স্কোয়ার দুটাতে সমান আছে অতএব এই দুটা বাদ যাবে, রাইট সাইড 0 আছে। আমরা ওয়াই মাইনাস এক্স কমন নিতে পারি, কমন নেওয়ার পর 1 প্লাস ল্যামডা জেড ইকুয়াল টু 0। আমরা যদি হয় অথবাতে যাই তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0 লিখলে এক্স এবং ওয়াই দুটি সমান হয়ে যায়, কিন্তু আমাদের চলকগুলো সবসময় ভিন্ন ভিন্ন হবে। এ কারণে সেটা সমান না হয়ে 1 প্লাস ল্যামডা জেড ইকুয়াল টু 0 হবে।
এখান থেকে আমরা জেড ইকুয়াল টু পেয়ে যাব -1/λ। তাহলে অনুরূপভাবে আমরা 4 থেকে 5 বিয়োগ করে পাবো x ইকুয়াল টু -1/λ এবং 3 থেকে 5 বিয়োগ করে y ইকুয়াল টু -1/λ পাবো। তোমরা অনুরূপভাবে যদি লিখতে পারো লিখবে, না হয় তোমাদেরকে অনুরূপভাবে এভাবে বিয়োগটা দেখাতে হবে। তো তোমরা দেখো আমরা কিভাবে অনুরূপভাবে লিখতে পারছি। যখন 3 থেকে 4 বিয়োগ করলাম, প্রথমে জেড বাদ, দুইটা থেকে বাদ দেওয়ার পরে জেড বেনিশ হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত জেডের মান পেলাম। তাহলে দেখো আমরা যখন 4 থেকে 5 নিয়ে কাজ করব, তাহলে আমাদের x প্রথমে বেনিশ হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত x এর মানও পাবো। এবং 3 থেকে 5 নিয়ে কাজ করলেও y প্রথমে বেনিশ হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত yটাকে আমরা বের করতে পারবো। যাক, আমরা xyz পেয়ে গেলাম। আমরা xyz এর মান প্রদত্ত শর্তে বসাবো, সেখান থেকে আমরা ল্যামডার মান পাবো। যেহেতু আমাদের xyz এর মান আমরা 1/λ আকারে পেলাম, এই কারণে আমরা এখান থেকে 1/λ বের করলাম √3a। তাহলে 1/λ মান আমরা বসিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাব, সুতরাং x ইকুয়াল টু যে 1/λ না √3, তাহলে -√3a, y এর মান -√3, z এর মান -√3। তাহলে আমরা xyz এর মান এবারে প্রদত্ত ফাংশনে বসিয়ে দেব। প্রদত্ত ফাংশনে বসালে আমরা ন্যূনতম মানটি পেয়ে যাব। এখানে আমাদের সরাসরি যা আসে সেটাই আমাদের ন্যূনতম মান। যদি বলে যে এটা গরিষ্ঠ মান নির্ণয় করে, তাহলে সেটাই আমাদের গরিষ্ঠ মান। যাক, আমরা ন্যূনতম মান পেয়ে গেলাম। এই গেল আমাদের দুইটি অঙ্ক একটি শর্তের মাধ্যমে। এবার আমরা তৃতীয় অঙ্কটা করব, যেখানে দুটি শর্ত, এত এবং এত শর্ত সাপেক্ষে x² + y² + z² এর গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। এবারে দুটি মানে নির্ণয় করতে বলছে। এখন আসো দুটি শর্তই। তো মনে রাখবে তোমরা, দুটি শর্ত যখন দেওয়া থাকবে অঙ্কটা একটু জটিল আকার ধারণ করবে, বিশেষ করে ক্যালকুলেশনটা। তোমরা যদি মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশনটা করতে পারো, অঙ্কটা এত ভেজাল করবে না। কিন্তু তোমাদেরকে খুব মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে যদি তোমরা ক্যালকুলেশন করতে পারো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো দুটি শর্ত সাপেক্ষে অঙ্ক, যেহেতু আমি 2-3টা পদ্ধতি বলবো, তোমরা যে পদ্ধতিতে সহজ মনে হয় সেই পদ্ধতিতে অঙ্কটা করবে। প্রথম হলো আমরা যথারীতি কাজের ধারা অনুযায়ী কাজ করব, এরপরে বিকল্প পদ্ধতি বলবো। তাহলে দেখো, দেওয়া নেই, আমরা ধরবো u ইকুয়াল টু x² + y² + z²। তাহলে আমরা এখান থেকে du বের করে নিব। যথারীতি চলমান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত লিখব, d ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণটা লিখব। এর প্রদত্ত প্রথম শর্ত, সেটাকে আমরা সম্পূর্ণ অন্তরজ নির্ণয় করব, 2 নম্বর সমীকরণ দেব। তো সম্পূর্ণ অন্তরজ আমি আর বোঝাচ্ছি না, আশা করি তোমরা নিজেরা এটা পারো, কারণ শুধু তো অধ্যায় তোমরা এগুলো করে এসেছ। এবং দ্বিতীয় শর্ত z ইকুয়াল টু x + y, এখান থেকে আমরা পক্ষান্তর করে পাবো x + y + z ইকুয়াল টু x + y - z ইকুয়াল টু 0। আবার সম্পূর্ণ অন্তরজ করে আমরা তৃতীয় সমীকরণটা পেয়ে যাব। তাহলে দেখো, এবার আমাদের কাজের ধারা অনুযায়ী d ইকুয়াল টু 0 সমীকরণকে 1 দ্বারা, এবং দুটি শর্ত যেহেতু এখানে দুটা, একটার জন্য λ1 আর একটার জন্য λ2 দ্বারা গুণ করে আমরা যোগ করব। লিখলাম 1 + 1 × 1 দিতে পারতাম, তো 1 দ্বারা গুণ করে না করে একই কথা। 2কে গুণ করব λ1 দ্বারা, এবং 3কে গুণ করব λ2 দ্বারা, গুণ করে আমরা যোগ করব। তাহলে আমাদের সকল dx এর সহগ একসাথে আসবে, dy এর সহগ একসাথে আসবে, dz এর সহগ একসাথে আসবে। তো আমি শুধু dx এর সহগটা বলতেছি, পূর্বে বলেছে, আবার একটু শোনো। তাহলে প্রথম সমীকরণে যেহেতু আমরা 1 দ্বারা গুণ করব, অতএব dx এর সহগ 1। আমরা দ্বিতীয় সমীকরণকে আমরা λ1 দ্বারা গুণ করব, তাহলে 2x/4 λ1 dx। এ কারণে 2x/4 × λ1 হবে। তৃতীয় সমীকরণকে আমরা λ2 দ্বারা গুণ করব, তাহলে λ2 × dx, অতএব λ2 আসবে। তো আমরা একসাথে dxটাকে কমন নিয়ে ফেলব। অনুরূপভাবে আমরা dy এবং dz এর জন্য কাজ করব। এরপরে একই কাজ, যেহেতু x y z স্বাধীন ছিল, তাই dx dy এবং dz এর সহগকে পৃথক পৃথকভাবে আমরা শূন্য করব। তাহলে আমরা dx এর সহগকে শূন্য ধরে 4 নম্বর সমীকরণ পাবো, dy এর সহগকে 5 নম্বর সমীকরণ, dz এর সহগকে শূন্য ধরে 6 নম্বর সমীকরণটা আমরা পাবো। এখন আসো
6 নম্বর সমীকরণ পাওয়ার পরে আমাদের এই সমীকরণগুলোকে সমাধান করে এখান থেকে আমাদের এক্স ওয়াই জেড এবং ল্যামডার 1 ল্যামডা 2 মান বের করতে হবে। এই কাজটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে, তবে তুমি কিভাবে কাজ করবে সেটা সবসময় মাথায় রাখবে। তোমার প্রদত্ত ফাংশন এবং শর্তের ফাংশনগুলোকে যদি তুমি মাথায় রাখতে পারো, তুমি দেখবে যে কখন কী দ্বারা গুণ করলে অথবা কার থেকে কাকে যোগ করলে বিয়োগ করলে দেখবে যে তোমাদের ক্যালকুলেশনে ইজিলি ল্যামডা 1 ল্যামডা 2 বা এক্স ওয়াই জেডের মান পেয়ে যাবে। তাহলে দেখো আমাদের প্রদত্ত ফাংশনে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার আমার একটা শর্ত ছিল এক্স স্কোয়ার বাই 4 ওয়াই স্কোয়ার বাই 5 জেড স্কোয়ার বাই 25 এরকম আকার ছিল। তাহলে আমরা যদি এখান থেকে দেখো 4 নম্বর সমীকরণকে যদি এক্স দ্বারা গুণ করি, 5 নম্বর সমীকরণকে ওয়াই দ্বারা গুণ করি, 6 নম্বর সমীকরণকে জেড দ্বারা গুণ করি, তাহলে সেই আকারগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে চলে আসবে। তাহলে আমরা সরাসরি ওই শর্তগুলো এবং প্রদত্ত ফাংশন বসিয়ে ছোট করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা তাহলে এখানে কাজ করব কয় নম্বরকে 4 নম্বরকে এক্স দ্বারা, 5 নম্বরকে ওয়াই দ্বারা এবং 6 নম্বরকে জেড দ্বারা আমরা গুণ করব, গুণ করে যোগ করব। তাহলে পেয়ে যাব সকল প্রথম পদ, যেহেতু 4 নম্বরকে এক্স দ্বারা, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। 5 নম্বর প্রথম পদ ওয়াই স্কোয়ার হবে, 6 নম্বর প্রথম পদ জেড গুণ করলে জেড স্কোয়ার হয়ে যাবে। অনুরূপ দ্বিতীয় পদগুলো থেকে আমরা 2 কমন নিয়ে ফেলবো। 2 কমন নিয়ে এক্স দ্বারা গুণ করলে প্রথম 4 নম্বর সমীকরণ থেকে এক্স স্কোয়ার বাই 4 পাবো, 5 নম্বর থেকে ওয়াই স্কোয়ার বাই 5 পাবো, 6 নম্বর থেকে জেড স্কোয়ার বাই 25 পাবো, ইন্টু ল্যামডা 1 কমন নিয়ে ফেলবো। অনুরূপভাবে তৃতীয় পদ নিয়ে কাজ করলে আমরা ল্যামডা 2 সহগগুলো পেয়ে যাব। এখন আসো আমরা এখানে মান বসাবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জায়গায় আমরা ইউ বসাইতে পারবো। এরপরে ল্যামডা 1 সহগে ব্র্যাকেটের অংশটা দেখো আমাদের দেওয়া আছে, এটার মান 1। আর ল্যামডা 2 সহগটা দেখো আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড ছিল, আমরা পক্ষান্তর করে সেখান থেকে পেয়ে গেছিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0। অতএব সেখানে ল্যামডা 2 সহগটাকে আমরা শূন্য বসিয়ে দিতে পারবো। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ল্যামডা 1 এর মানটা পেয়ে যাব মাইনাস ইউ বাই 2। ল্যামডা 1 এর মান আমরা যদি 4 নং সমীকরণে বসিয়ে দিই, সেখান থেকে আমরা কাজ করে ল্যামডা 2 এক্স এর মানটা পেয়ে যাব এক্স এর মাইনাস 4 বাই ল্যামডা 2 বাই 4 মাইনাস ইউ। ঠিক অনুরূপভাবে আমরা ল্যামডা 1 এর মান 5 নাম্বার এবং 6 নাম্বারে বসিয়ে বাকি মানগুলো আমরা ওয়াইয়ের মানটা বের করব 5 নাম্বার থেকে, 6 নাম্বার থেকে জেডের মানটা বের করব। তো তোমরা যদি এভাবে অনুরূপভাবে লিখতে না পারো তাহলে পুরো ক্যালকুলেশনটা দেখাবে। এবার আসো আমরা এক্স ওয়াই জেডের মান যথারীতি দুটি শর্ত আছে, তো তোমরা দেখবে যে কোন শর্তে বসালে তোমাদের ক্যালকুলেশন সহজ হয়। তো আমাদের জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এই শর্তে বসালে আমাদের ক্যালকুলেশন খুব সহজ হবে, এ কারণে আমরা জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বসালাম। বসানোর পরে দেখো তিনটা অংশেরই লবের ল্যামডা 2 আছে, ল্যামডা 2 আমাদের বাদ যাবে, আমরা বাদ দিতে পারবো। ল্যামডা 2 বাদ দিলে বাকি অংশটাকে আমরা স্বাভাবিক যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করি সেভাবে আমরা কাজ করে ক্যালকুলেশনটা করবা। তোমরা নিজেরা আশা করে এটা পারবা যোগ বিয়োগ গুণ বা। তাহলে আমরা এখান থেকে একটুকু পাবো 17 ইউ স্কোয়ার মাইনাস 245 ইউ প্লাস 750 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের ইউর মান মিডল ফ্যাক্টর করে পারো, কীভাবে পারো যেভাবে পারো কাজ করবা। তো আমরা সরাসরি আমি মিডল ফ্যাক্টরে না যেয়ে যেহেতু দিকের রাশিমালা দেখে ফেললাম, আমরা দিকের সমীকরণের সমাধানটা লিখে ফেললাম বাই ইউ ইকুয়াল টু মাইনাস বি। তোমাদের মনে আছে কিনা এক্সের সহগ ছিল মাইনাস মানে বি, তাহলে আমাদের যেহেতু এখানে এক্স না ইউ, অতএব ইউর সহগটা হবে বি, তাহলে মাইনাস বি, বি এর জায়গায় এখানে আছে মাইনাস 245, এখানে মাইনাস 240 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ মানে ইউ স্কোয়ার সহগ ইন্টু সি মানে 750 বাই 2a, তাহলে 2 ইন্টু 17। আমরা এরপরে ক্যালকুলেশনটা করে ইউ ইকুয়াল টু পেয়ে যাব
10,75/17। তাহলে এই দুটা থেকে দেখো কোনটি বড়, 10 বড়, তাহলে আমরা বলে ফেলবো গরিষ্ঠ মান 10 ও লঘিষ্ঠ মান 75/7। তো ক্যালকুলেশনটা তোমরা সুন্দরভাবে করবে, আশা করি সবাই এই ধরনের ক্যালকুলেশন পারো। আমরা এই অঙ্কটাই একটা বিকল্প পদ্ধতিতে দেখব। দেখো কিভাবে কাজ করব। ইউ ইকুয়াল টু ধরব, শর্ত দুটাকে, একটাকে F1 আর একটাকে F2 ধরব। ধরার পরে আমরা দুটি, যেহেতু শর্ত দুটা λ1 λ2 ল্যাগ্রাঞ্জের গুণিতক ধরে জি ইকুয়াল টু আমরা ধরে নিব ইউ মানে প্রদত্ত ফাংশন প্লাস λ1 ইন্টু F2 প্লাস λ1 ইন্টু F1 প্লাস λ2 ইন্টু F2। এভাবে আমরা আবার নতুন একটা ফাংশন ধরব ক্যাপিটাল জি দিয়ে। এরপরে আমরা এখানে মান বসাবো, ইউর মানটা বসাবো, F1 এর মানটা বসাবো, F2 এর মানটা বসাবো। বসানোর পরে আমরা এখান থেকে gx, এটা জিকে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এখানে কিন্তু সম্পূর্ণ অন্তরক নয়, একবার এটা হলো আংশিক অন্তরীকরণ। তো তোমরা জানো আংশিক অন্তরীকরণ যে চলকের সাপেক্ষে করা হয় ওই চলক ছাড়া বাকি সবাই ধ্রুবক। এই কারণে প্রথম অংশ থেকে আমাদের এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x হবে, ওয়াই স্কোয়ার 0, জেড স্কোয়ার 0, প্লাস λ1 পড়ে থাকবে ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার অন্তরীকরণ 2x/4, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার অংশ -1 অংশ এগুলো পুরোটাই ধ্রুবক হিসেবে 0 হয়ে যাবে, প্লাস λ2 ইন্টু এক্স এর অন্তরীকরণ 1 আর ওয়াই জেড দুটাই 0 হয়ে যাবে, তাহলে λ2 ইন্টু 1। অনুরূপভাবে জি ওয়াই এবং জি জেড যদি এভাবে ধরি, তাহলে আমাদের ক্যাপিটাল জি দিয়ে যদি আমরা নতুন ফাংশন ধরে নিই, তাহলে এক্ষেত্রে আমাদের গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত হতে পারে আমরা লিখব gx ইকুয়াল টু gy ইকুয়াল টু gz ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা ওই যে তিনটি সমীকরণকে ধরে ফেলব, তাহলে 1 2 3 সমীকরণ দিয়ে ফেলব। এইটুকু আসার পরে বাকি কাজটুকু আমরা এখন একটু ভিন্নভাবে করব। তোমরা যদি ফরের অংশটুকু যদি মনে করে যে আমি যেভাবে করেছি সেটা জটিল মনে হয়, তাহলে পূর্বের পদ্ধতিতে এরকম তিনটি, অর্থাৎ আমাদের 4 5 6 এরকম এই 4 5 6 সমীকরণের ফরের অংশটা ঠিক যেভাবে কাজ করেছি, তোমরা এই 3 নং পর্যন্ত আসার পরে ফরের অংশটা ঠিক একইভাবে কাজ করো। আমরা এখান থেকে প্রথমে 1 নং হতে x এর মান বের করব। 1 নং থেকে x কমন নিলে আমরা পাই 2 প্লাস λ1/2 ইকুয়াল টু মাইনাস λ2 বা x ইকুয়াল টু ক্যালকুলেশন করে পাবো 4 প্লাস λ1/2 ইকুয়াল টু মাইনাস λ2, সুতরাং x ইকুয়াল টু পেয়ে যাব। অনুরূপভাবে 2 থেকে y পাবো, 3 থেকে z পাবো। x y z z ইকুয়াল টু x প্লাস y শর্তে বসাবো। আমরা লব থেকে λ2 বাদ দিতে পারবো, এরপরে দিয়ে আমরা বাকিটুকু λ1কে নিয়ে ক্যালকুলেশন করব। সেই একটু আগে যা করেছি ইউর মতো λ1 একটি দ্বিঘাত রাশিমালা আসছে, অতএব আমরা দ্বিঘাত রাশিমালার শর্ত সমাধানের সূত্রটা লিখে এখান থেকে আমরা λ1 পেয়ে যাব। λ1 এর মান একটা পেলাম -75/17 আর একটি -10। এখন এই দুটি মান নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। λ1 ইকুয়াল টু -75/17 হলে x ইকুয়াল টু আমাদের কি দাঁড়ায় -2/λ2 -2λ2/4 মাইনাস আমাদের 4 প্লাস x ছিল, আমরা ওই যে λ1 এর মানটা বসিয়ে দিলে -75/7 হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাব λ1 এর মানটা শেষ পর্যন্ত 70 আর 34 λ2/7। অনুরূপভাবে y পেয়ে যাব -17 λ2/4, z পেয়ে যাব 17 λ2/28। আমরা
এই এক্স ওয়াই জেড এর মান এবারে দ্বিতীয় শর্তে বসাবো, অর্থাৎ এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 প্লাস জেড স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 1 শর্তে বসাবো। বসালে আমরা এখান থেকে ল্যামডা 2 পেয়ে যাব। তাহলে দেখো একেবারে আমরা কাজের দ্বারার মতো ওই যে ল্যামডা 1 প্রথমে বের করলাম, এবারে ল্যামডা 2 বের করব। ল্যামডা 2 পেয়ে গেলাম প্লাস মাইনাস 140 বাই 17 রুট 646। এবার আসো, সুতরাং আমরা সন্ধিবিন্দু বের করে ফেলবো, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান। তো আমরা সর্বশেষ এক্স ওয়াই জেড পেলাম ল্যামডা 2 এর মাধ্যমে। তাহলে এক্স ছিল আমাদের 34 ল্যামডা 2 বাই 7, আমরা 34 বাই 7 ইন্টু ওই যে ল্যামডা 2 যে মানটা পেলাম সেটা বসিয়ে দেব। তাহলে একসাথে প্লাস মাইনাস 34 বাই 7 ইন্টু 140 বাই 17 রুট 4 646। অনুরূপভাবে আমরা ওয়াই জায়গায় বসাবো, জেডের জায়গায় বসাবো, বসে শেষ পর্যন্ত আমরা এক্স ওয়াই জেডের মানটা পেয়ে যাব। তো আমাদের টার্গেট এক্স ওয়াই জেডের মান পেয়ে যাওয়ার পরে প্রদত্ত ফাংশনে আমরা এক্স ওয়াই জেডের মান বসিয়ে আমরা আমাদের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয় করব। এত বিন্দুতে ইউ ইকুয়াল টু, আমরা এখানে বলবো এত বিন্দুতে ইউ ইকুয়াল টু আমাদের পেয়ে গেলাম শেষ পর্যন্ত 75 বাই 17। এটা হলো আমাদের ল্যামডা 1 এর মান মাইনাস 75 বাই 70 এর জন্য। আমাদের ল্যামডা 1 এর আরেকটি মান আছে, সে মানের জন্য আমাদের কাজ করতে হবে। তো ল্যামডা 1 ইকুয়াল টু মাইনাস 10 হলে এক্স ইকুয়াল টু অনুরূপভাবে আমরা বের করব, ওয়াই ইকুয়াল টু বের করব, জেড ইকুয়াল টু বের করব। বের করার পরে এবারে এই এক্স ওয়াই জেড এর মানটা আবার আগের মতোই দ্বিতীয় শর্তে বসাবো, বসে সেখান থেকে আমরা ল্যামডা 2 এর মান বের করব। তাহলে ল্যামডা 2 এবার পেয়ে গেলাম 6 রুট 5 বাই 19। আবার আমরা সন্ধিবিন্দু এক্স ওয়াই জেড বের করব, অর্থাৎ আমরা ওই যে ল্যামডা এক্স এর মান ছিল আমাদের ল্যামডা 2 বাই 3, ওয়াই এর মান ল্যামডা 2 বাই 2, জেড এর মান ছিল 5 ল্যামডা 2 বাই 6। আমরা ওখানে বসিয়ে এক্স ওয়াই জেড অর্থাৎ সন্ধিবিন্দুটা বের করে নেব। সন্ধিবিন্দু বসিয়ে আমরা যথারীতি ইউর মানটা বের করব। তাহলে ইউর মানটা পেয়ে গেলাম 10। তাহলে আমাদের দুটি মানের মধ্যে দেখা যাচ্ছে 10 বড়, অতএব আমরা বলবো গরিষ্ঠ মান 10, লঘিষ্ঠ মান 75 বাই 17। তো আমরা দুটি পদ্ধতিতে বললাম। দেখো প্রথম পদ্ধতির তুলনায় দ্বিতীয় পদ্ধতিতে অনেক বড়। তো তোমাদের যদি প্রথম পদ্ধতিটা সহজ মনে হয় প্রথম পদ্ধতিতে করবে, আর দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমি বলছি 1 2 3 সমীকরণ নিয়ে আসার পরে তোমরা যদি বলো যে পরবর্তী অংশটা জটিল মনে হয়, তাহলে তোমরা ওই যে প্রথম পদ্ধতির 4 5 6 এর সমীকরণের 4 5 6 এর পরবর্তী অংশ যেভাবে করেছি ঠিক অনুরূপভাবে করো, দেখবে যে তোমাদের অঙ্ক অন্তত এই অংশের তুলনায় আরও অনেক সহজ হবে। তো সবাই ভালো থেকো।